বেরিয়ে আসছে এমপি পাপুলের নানা কুকীর্তি, ছিলেন শ্রমিক, দেশ বিদেশে গড়েছেন অঢেল সম্পদ, রিমান্ডে নিয়েছে কুয়েত সিআইডি। জোন ভিত্তিক সতর্কতা আজ থেকে কার্যকর হচ্ছে, থাকছে চলাচলে বিধিনিষেধ, সব রকম সহযোগিতা করবে স্বেচ্ছাসেবক দল। দেশে 3 মাসে করোনা রোগীর সংখ্যা 68,000, সরকারি স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতায় বেড়েছে সংক্রমণ, বলছেন বিশ্লেষকরা। তহবিল গঠনের পর পোশাক খাতে কর্মী ছাঁটাই চলছেই, নিয়মের তোয়াক্কা নেই অভিযোগ শ্রমিক নেতাদের। মালিকরা মহামারীতে সবচেয়ে ক্ষতির মুখে ছোট ব্যবসা প্রতিষ্ঠান, বাজেটে এসএমই উদ্যোক্তাদের জন্য বিশেষ বরাদ্দ দাবি অর্থনীতিবিদদের। যুক্তরাষ্ট্র কমিউনি বিক্ষোভের উত্তাপ, ভেঙে দেওয়া হচ্ছে মিনিয়াপোলিস পুলিশ ডিপার্টমেন্ট, বেড়েছে বর্ণবাদ বিরোধী বইয়ের চাহিদা। দর্শক সবাইকে স্বাগত। নিউজ 24 সকাল 9টায় বিরতিহীন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। একজন সাধারণ শ্রমিক থেকে তিনি আজ পরিচিত কুয়েত প্রজাতন্ত্রের প্রিন্স হিসেবে। দেশ বিদেশে গড়েছেন অঢেল সম্পদের পাহাড়। তিনি লক্ষ্মীপুর 2 আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপলু। রোববার অর্থ ও মানব পাচার অভিযোগে কুয়েত সিআইডির হাতে আটক হওয়ার পর তার বিরুদ্ধে এমন আরও নানা কুকীর্তির তথ্য এসেছে নিউজ 24-এর হাতে। এদিকে কুয়েতে ভিসা বাণিজ্যের নামে মানব পাচার ও অবৈধ মুদ্রা পাচারের চক্রের অভিযোগে পাপুলকে রিমান্ডে নেওয়ার নির্দেশনা দিয়েছে কুয়েতের পাবলিক প্রসিকিউটর। বিস্তারিত তুলে ধরছেন লাকমিনা জেসমিন সোমা। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়ার গ্রামের তালাবদ্ধ এই বাড়ি একজন সংসদ সদস্যের, যার বেড়ে ওঠা ঢাকা ও চট্টগ্রামে, কর্মস্থল কুয়েতে। গেল জাতীয় সংসদ নির্বাচনের আগে হঠাৎ করেই এলাকায় এসে মানব সেবার নামে টাকা ঢেলে এমপি বনে যান তিনি এবং তার স্ত্রীও। তিনি লক্ষ্মীপুর 2 আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুল। আওয়ামী লীগের টোটাল নেতাদেরকে একেবারে নিলামে কিনে টাকার বিনিময়ে তিনি জাতীয় পার্টির প্রার্থীকে বসিয়ে দিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে এখানে নির্বাচিত হন। যে আগে তো কইছে উন্নয়ন করবো, এগুলো করবো, সেটা করবো, এখন তো কোনো কিছু করে না। কুয়েতে কার অ্যাম্বাসিতে যাই হাঁটাইছে, হে অ্যাম্বাসির তো নে না, হেমি এমন বড় লোক হইছে। রবিবার কুয়েত সিআইডির হাতে আটক হন। তার বিরুদ্ধে অর্থ ও মানব পাচারের অভিযোগ বহুদিন ধরেই। কুয়েত সিআইডির বরাদ দিয়ে স্থানীয় গণমাধ্যমে আসা তথ্য বলছে, কুয়েতে শহীদ ইসলাম পাপলু যে কোম্পানির এমডি ও সিইও, সেই মারাফি কুয়েতিয়া কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে বাংলাদেশ থেকে মানব পাচারের মাধ্যমে অন্তত 1,500 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তার কোম্পানির মাধ্যমে কুয়েতে গিয়ে সর্বস্ব হারিয়ে সম্প্রতি দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন এমন কয়েকজন নিউজ 24-এর কাছে অভিযোগের সত্যতা তুলে ধরেন। 9 থেকে 10 মাস কি 11 মাস আমরা এখানে কাজ করছি। ওইখানে অ্যাকাউন্ট কোনো সিস্টেম নাই, ওরা কোনো অ্যাকাউন্ট দিতেছে না, বলতে শুধু অ্যাকাউন্ট আসবে। বাংলাদেশ এমবিসি মানে শহীদ ইসলাম পাপুলের কাছে বড় অঙ্কের কিছু টাকা পাইছে, অথবা এরকম কোনো কিছু সুযোগ সুবিধা পাইছে, অথবা সুযোগ সুবিধা দিয়েছে। সে হচ্ছে একজন মানুষরূপী জানোয়ার। যখন আমাদের নিয়ে মরুভূমিতে রাখলো, তখন আমরা বললাম যে সব কোম্পানি 10 টাকা করে দেয়, 20 টাকা করে দেয়, যে নতুন আসার পরে আমাদের তো কিছুই দিলেন না। মারাফির আমান বললো কি যে তোমাদের টাকা না থাকলে তোমরা বালু খাও। দেশে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছাড়াও এমকে গ্রুপের এমডি ও সিইও তিনি। তার এই এমকে গ্রুপের আওতায় নয়াদিগন্ত পত্রিকা, বন্ধ হয়ে যাওয়া দিগন্ত টেলিভিশন ছাড়াও আরও প্রায় ডজন খানেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। একইভাবে কুয়েতে বিশ্বখ্যাত মারাফি কুয়েতিয়ার পাশাপাশি অসংখ্য বৈধ অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে তার। আমাদের দুঃখ এইটা যে আমাদের একজন সাংসদ তিনি স্বতন্ত্র হইতে পারেন, একজন সাংসদ বিদেশে গিয়ে পুলিশের দ্বারা গ্রেফতার হয়েছেন, এইটা দুঃখজনক। তার এই ব্যবসা চালিয়ে যাওয়ার পেছনে স্থানীয় দূতাবাসের হাত আছে বলে ভুক্তভোগী অনেকেই অভিযোগ করছেন। এমপি পাপুলের আটক হওয়ার খবর প্রচার হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভুক্তভোগীরা তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করতে থাকেন। এর আগে গত ফেব্রুয়ারিতে কুয়েত সিআইডির বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো তার বিরুদ্ধে অর্থ এবং মানব পাচারের অভিযোগ তুলে খবর প্রকাশ করে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ।
করোনা সংক্রমণ রোধে অতি জরুরি প্রয়োজন ছাড়া রেড জোনের বাইরে যেতে আসতে পারবে না কেউ। বাসিন্দাদের সব রকম সহযোগিতায় থাকছে স্বেচ্ছাসেবক দল, আর নিম্নবিত্ত মানুষ পাবেন ত্রাণ সহায়তা। এসব কথা জানিয়েছেন জোনিং এর সঙ্গে সম্পৃক্ত ডক্টর মোশতাক হোসেন। তবে সিদ্ধান্ত যাই আসুক, তার বাস্তবায়ন দেখতে চান জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর তৌফিক জোয়ারদার। বিস্তারিত জানাচ্ছেন প্লাবন রহমান। বাংলাদেশে দ্রুত গতিতে বাড়ছে করোনার সংক্রমণ, একই সঙ্গে দীর্ঘ হচ্ছে মহামারীর কাছে পরাজিত মানুষের লাশের সারি। এবার করোনা নিয়ন্ত্রণে সারা দেশকে পর্যায়ক্রমে রেড, গ্রিন ও ইয়েলো জোনে ভাগ করতে যাচ্ছে সরকার, যেখানে রেড জোন থাকবে পুরোপুরি লকডাউনে। সারা দেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগের সঙ্গে জড়িত এই বিশেষজ্ঞ বলছেন, রেড জোনের বাসিন্দাদের সব রকম সহযোগিতা করবে স্বেচ্ছাসেবক দল। লকডাউন মনিটরিংয়ে থাকবে পুলিশ, সঙ্গে থাকছে স্বাস্থ্য বিভাগ আর স্থানীয় জনপ্রতিনিধিগণ। লাল এলাকা কোনো অবস্থাতে 30 সপ্তাহের বেশি চলবে না। সামাজিক সহায়তা পাবেন যারা একেবারেই প্রান্তিক মানুষ, আর বাকিদের বাজার করবার জন্য নির্দিষ্ট ব্যবস্থা থাকবে, টেলিফোন নম্বর থাকবে, একটা সময় নির্দিষ্ট করা থাকবে এক একটা এলাকার এক একটা মহল্লার জন্য, এক একটা বাড়ির ঠিকানা তারা সেখান থেকে কাঁচা বাজার তারা সংগ্রহ করবেন বা টেলিফোনে তারা অর্ডার দিবেন। অনলাইন কেনাকাটা সেখানে উৎসাহিত করা হবে যাদের সেই সুবিধা আছে। রেড জোনের বাইরে ঢুকতে বা বের হতে দেওয়া হবে না কাউকে। এখন পর্যন্ত এমন লক্ষ্য থাকলেও জরুরি প্রয়োজনে কোনো বাসিন্দা বাইরে যেতে পারবে কিনা সে বিষয়ে এখনো চিন্তাভাবনা চলছে বলে জানান তিনি। লাল এলাকাগুলোর আভ্যন্তরীণ যে ছোট গলিপথ সেগুলো বন্ধ থাকবে, কিন্তু বড় রাস্তা সেটা লাল এলাকার মধ্যে পড়বে না। জনপ্রতিনিধিরা তাদের বাছাই করা স্বেচ্ছাসেবক থাকবেন। জনসম্পৃক্ত কমিটির নেতৃত্ব দেবেন সিটির মেয়র, সিটি এলাকার, আর ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলর নেতৃত্ব কমিটি থাকবে। এখানে অবশ্যই স্বাস্থ্য বিভাগ পুরো সমন্বয়টা করবে, পুলিশ বিভাগ কাজ করবে, সবাই সবার সাথে সহযোগিতা করবে। যেই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে সেই সিদ্ধান্তগুলোর ব্যাপারে প্রত্যেকটা সিদ্ধান্ত ক্লিয়ার, ট্রান্সপারেন্ট থাকা দরকার। তাহলে হবে কি যে মানুষের মাঝে একটা আস্থা তৈরি হবে, এই সিদ্ধান্তটাই আসে সেই সিদ্ধান্তটা পালন করার ব্যাপারে মানুষের মাঝে এক ধরনের তাগিদ। বড় মূল রাস্তা থেকে বিচ্ছিন্ন থাকবে রেড জোন, এজন্য গণপরিবহন চলতে বাধা থাকছে না বলেও জানান আইডিসিআর এর উপদেষ্টা। বলেন, একসঙ্গে নয়, সংক্রমণ বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে সিদ্ধান্ত আসবে রেড, গ্রিন ও ইয়েলো জোনের বিষয়ে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। ওয়ারি, যেখানকার অধিকাংশ মানুষ জানেন না যে রেড জোন ঘোষণা দিয়ে তাদের এলাকায় লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে কোনো প্রস্তুতি নেই স্থানীয় থানার। তবে রাজা বাজারের পথগুলোতে ছিল না নিত্যদিনের মানুষের ভিড়। এদিকে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, আজ রাত 12:01 থেকে পরীক্ষামূলকভাবে পূর্ণ লকডাউন কার্যকর করা হবে পূর্ব রাজা বাজারে। আরো জানাচ্ছেন তৌহিদ শান্ত। ওয়ারির জনজীবন চলছে সাধারণ 8-10টা দিনের মতোই, পুরোপুরি স্বাভাবিক। চলছে রাস্তার পাশের চা পান সিগারেটের দোকানের বিকিকিনি। রাজধানীর ঘনবসতিপূর্ণ এই এলাকাটি যে সর্বোচ্চ সংক্রমিত, আশেপাশে ঘুরে সেটি বোঝা দায়। যদিও রেড জোন এবং লকডাউন এমন কোনো নির্দেশনা আসেনি বলে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি, তাই ক্যামেরাতেও কিছু বলতে চাননি। শুধু টিভিতে দেখেছে লকডাউন করা হবে, কিন্তু কার্যকারিতা তো দেখিনি। এটা আমরা শুনছি, কিন্তু এখনো আমরা বাস্তব দেখিনি। ভিন্ন চিত্র রাজাবাজারে। এখানকার পথগুলো অনেকটাই শুনশান, কিছুটা শঙ্কায় এখানকার বাসিন্দারা। এখন তো লকডাউন করতেছে, এখন তো আগের মতো তো লোকজন চলাফেরা করতেছে, আসতেছে যাইতেছে। মানে আনুষ্ঠানিকভাবে দেখে না, কিন্তু মানুষের মুখে মুখে শুনছি যে মোটামুটি রেড জোন ঘোষণা করা হয়েছে, লোকজন একটু আতঙ্কে আছে। এই এলাকাটিকেই পূর্ণ লকডাউন ঘোষণা করা হবে। এজন্য একাধিক এনজিও এবং স্থানীয় থানার পুলিশ সদস্যদের নিয়ে সমন্বয় মিটিং সম্পন্ন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মঙ্গলবার শেষ করে দিবাগত রাত্রে 12:01 থেকে আমরা পূর্ব রাজাবাজারকে আমরা এখানে রেড জোনিং করে, এবং এখানে আমরা চাবো যে কিভাবে এর সংক্রমণকে রোধ করা যায়। সেই সভার সিদ্ধান্ত বাস্তবায়নে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সেই মিটিং এ আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, কয়েকটা জিও এনজিও মিলে আমরা এই কাজটা করব। ইতিমধ্যে পূর্ব রাজাবাজারের কোনো কোনো স্থানে ব্যারিকেডও স্থাপন করা হয়েছে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। দেশে পূর্ণ হলো করোনা ভাইরাস শনাক্তের 3 মাস। এই 3 মাসে দেশে মোট করোনা রোগীর সংখ্যা ছাড়িয়েছে 68,000, মৃত্যু 930 ও সুস্থ হয়েছেন প্রায় 14,000। সরকারি স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতার কারণে
দ্রুতই বেড়েছে রোগীর সংখ্যা, এমন মত বিশেষজ্ঞদের। করোনা ভাইরাস মোকাবেলায় ঢিলেঢালা ভাবে নয়, বরং কোনো ফাঁক না রেখে কাজের পরামর্শ তাদের। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশে করোনা ভাইরাসের রোগী শনাক্ত করতে ৮ মার্চ নমুনা পরীক্ষা করতে হয় ১২০টি, ৮ এপ্রিল পর্যন্ত ৬,১৬৪টি, ৮ মে ১,১১,৪৫৪টি ও ৮ জুন পর্যন্ত মোট পরীক্ষা করতে হয়েছে ৪,১০,৮৪১টি। যার বিপরীতে ৮ মার্চ শনাক্ত হয় ৩ জন, ৮ এপ্রিল পর্যন্ত ২১৮ জন, ৮ মে পর্যন্ত ১৩,১৩৪ জন এবং ৮ জুন পর্যন্ত ৬৮,৫০৪ জন, যা মোট পরীক্ষার ১৬.৫২%। আক্রান্তদের মৃত্যু তথ্য প্রথম দিকে না থাকলেও ৮ এপ্রিল পর্যন্ত মৃত্যু হয় ২০ জনের, ৮ মে পর্যন্ত ২০৬ জন, যা ৮ জুনে ৯৩০ জনে পৌঁছায়। মৃত্যুহার মোট শনাক্তের ১.৩৫%। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই পরিসংখ্যানই প্রমাণ করে সমন্বয়হীনতার কারণে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, যার ফলে সাধারণ ছুটির সুবিধাও কাজে লাগানো সম্ভব হয়নি। সরকারি এবং বেসরকারি খাতকে কিভাবে সুসমন্বিত করে একটি করোনা চিকিৎসার একটি অভিন্ন পদ্ধতি সারা দেশে গড়ে তোলা যাবে, সেই ব্যাপারে এখন পর্যন্ত কোনো পরিকল্পনা প্রণয়ন করা হয়নি। সরকারের পক্ষ থেকে, অধিদপ্তরের পক্ষ থেকে কয়েকটা প্রজ্ঞাপন এবং নির্দেশনা জারি করেই তারা মনে করেছেন তাদের দায়িত্ব পালন হয়ে গিয়েছে। রোগতত্ত্ব বিশেষজ্ঞদের মতে, লকডাউনে ভাইরাস নিয়ন্ত্রণে জনগণকে যেমন সম্পৃক্ত করা যায়নি, তেমনি কন্টাক্ট ট্রেসিং এর ধারাবাহিকতাও ধরে রাখা যায়নি সমন্বয়হীনতার অভাবে। আমরা টেস্টের উপরে জোর দিলাম, কিন্তু সেই সঙ্গে যে রোগতাত্ত্বিক ভাবে নিয়ন্ত্রণ করবার যে কাজ, কন্টাক্ট ট্রেসিং করা এবং শনাক্ত করে কমিউনিটি থেকে রোগীদেরকে আইসোলেট করা, সেই কাজটি কিন্তু ঠিকভাবে হয়নি। হাসপাতালের জন্য রোগীর চাপটা কমে, সেই কাজটি এটা করলে আমরা আরো ভালোভাবে করতে পারতাম, সেই কাজটি আরো ভালো সমন্বয় করা যেত। সামনের দিনগুলোয় মহামারী নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দর্শক, প্রথম থেকেই করোনা সংক্রমণ রোধে রাজশাহীর অবস্থা বেশ ভালো অবস্থানে ছিল, তবে সচেতনতার অভাবে সেখানেও কিন্তু বাড়ছে করোনা রোগীর সংখ্যা। জোন ভিত্তিক সতর্কতার মধ্যে রাজশাহী আছে হলুদ জোনে। রাজশাহীর করোনা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরতে যোগ দিচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। ৩ মাস পরে এসে রাজশাহীতে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা কত? আর আপনার মাধ্যমে জানতে চাই যে মানুষের মধ্যে সচেতনতার কথা যদি বলি, কতটা এসেছে সেই ব্যাপারটা। শুভ সকাল তন্ময়, আপনি ঠিকই বলেছেন যে যখন ৩ মাস হয়েছে করোনা শনাক্ত বাংলাদেশে, ২ মাস কিন্তু রাজশাহী মহানগরী, বিশেষ করে মহানগরীতে কিন্তু কোনো রোগী ছিল না। এরপরে কিন্তু ১ মাসের মধ্যে সেখানে কিন্তু রোগীর সংখ্যা অনেক বেড়েছে এবং সেটি এখন প্রায় ৩১ পার হয়ে গেছে রাজশাহীতে রোগীর সংখ্যা। সেই যে রোগী যে বাড়ছে এবং প্রতিদিনই প্রায় রাজশাহীর বিভিন্ন জেলা উপজেলাগুলিতে রোগী শনাক্ত হচ্ছে। গতকালও ৪ জন রোগী শনাক্ত হয়েছে রাজশাহীতে, এর মধ্যে মহানগরীতে ২ জন, মানে প্রতিদিনই মহানগরীতে ২ জন ৪ জন করে রোগী বাড়ছেই। সুস্থতাও হয়েছে, এটা আছে। কিন্তু সচেতনতার যে বিষয়টি বলছিলেন, সেটি হলো যে ঈদের আগে যে মার্কেট খোলা নিয়ে আমরা যে বিষয়টি দেখেছি, যে প্রশাসন এখানে চেয়েছিল যে মার্কেটটি যেন বন্ধ থাকে, কিন্তু ব্যবসায়ীরা শেষ পর্যন্ত সেটি মানেননি, তারা মার্কেটটি খুলেছেন। এরপরে মূলত হু হু করে বাড়তে থাকে করোনা আক্রান্ত রোগী। তারপরে এখন যে অবস্থা, সেখানে আবারও নতুন করে লকডাউন বা এই যে দোকানপাট বন্ধ করে মানুষকে আবারও ঘরে রাখার যে বিষয়গুলি, সেগুলো কিন্তু নতুন করে উঠে আসছে। আমরা এই নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হাসানাত আলী। হাসানাত আলী, আপনাকে স্বাগত জানাই। আমরা একটু জানি যে হঠাৎ করেই দেশে কিন্তু করোনা রোগীর সংখ্যা হু হু করেই বাড়ছে। রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোনে ভাগ করার একটা সিদ্ধান্তের কথা আমরা শুনছি এবং সেটি কার্যকর হয়তো আজকে থেকে হতে যাচ্ছে। এই যে জোন হিসেবে ভাগ করাটাকে আগে আপনার কাছে জানতে চাই, কীভাবে দেখছেন আপনি? শুভ সকাল। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ, কিন্তু আমরা আসলে অনেক দেরি করে ফেলেছি। এই রাজশাহী মহানগরী, আপনি যেমনটি বলছিলেন যে ২ মাস আমরা একদম নিরাপদে ছিলাম। ঈদের ভেতরে এই সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে আমাদের জাতিগত যে আচরণগুলো, সেগুলো বিবেচনা না করে আমরা যে চলাচলকে শিথিল করলাম, মার্কেটকে খুলে দিলাম, আমরা স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা করলাম না, দল বেঁধে মানুষ মার্কেটে গেল, সোশ্যাল ডিস্টেন্সিং আমরা মান্য করলাম না, আইনশৃঙ্খলা বাহিনী এক পর্যায়ে শত চেষ্টা করে নিরুপায় হয়ে আমাদের কাছে আত্মসমর্পণ করলেন। তার পরিণতি যা হবার সেটিই হলো।
তবে আমি যে কথাটা দিয়ে শুরু করছিলাম যে আমরা অনেক দেরি করে ফেলেছি এই জোনিং সিস্টেমটা করতে। বিশ্বের বহু উন্নত দেশ এই জোনিং সিস্টেমটা আক্রান্ত হওয়ার পরপরই কিন্তু শুরু করেছিল। এটি যদি তখন হতো আরও ভালো হতো, তবে এখন যে হবে না তা কিন্তু নয়। আজকে দেখেন আমরা গতকাল আক্রান্ত হওয়ার 3 মাস আমরা অতিক্রান্ত করেছি, এবং এই 3 মাসে যদি আমরা দেখি তাহলে গ্রাফটা কিন্তু সর্বশেষ যে মাসটি সেই মাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলার চেষ্টা করছেন যে আমরা কিন্তু এখনও পিকে যাইনি, পিকে যাওয়ার পর্যায়ে আমরা আছি। আমাদের দেশে সারা দেশের যদি করোনা চিকিৎসার যদি আমরা স্বাস্থ্যসেবা বা হাসপাতালের কথা চিন্তা করি, সেখানে মাত্র 14,000 সিট রয়েছে এই করোনা চিকিৎসা দেওয়ার জন্য। দেশে আক্রান্ত কিন্তু প্রায় 68,000 প্লাস। এই যে ভয়াবহ একটা অবস্থা, মাত্র 500 আইসিইউ সিস্টেম আমাদের দেশে বা ভেন্টিলেটর আমাদের দেশে পরিচালিত আছে। আপনি চিটাগং ডিভিশনের কথা বলেন, অত্যন্ত ভয়াবহ যে একটা ভয়ঙ্কর অবস্থায় যাবে যদি পিকে চলে যাই আমরা। তো সেক্ষেত্রে এখন যে জোনিং সিস্টেমটা আছে, রাজশাহীর ক্ষেত্রে আপনার পরামর্শ কি? না, রাজশাহীর ক্ষেত্রে আমার কথা, এটা তো রাজশাহী মজার ঘটনা যে রাজশাহী এখনও আলহামদুলিল্লাহ যে এখনও কিন্তু ওই রেড জোনের মধ্যে পড়েনি। কিন্তু যেহেতু পড়েনি, এটা যদি ইয়েলো জোন ও গ্রিন জোন যদি হয়, তো আমাদেরকে সতর্কতা থাকতে হবে যেন বাইরের কোনো লোকজন ভেতরে না ঢোকে। ব্যবসা বাণিজ্য যদি প্রয়োজন হয়, প্রশাসনকে আরও কঠোর হতে হবে। কারণ ভাই, আগে জীবিকা নয়, আগে জীবন। আমি যদি বেঁচে থাকি তাহলে আমার অর্থের প্রয়োজন, কিন্তু আমি যদি বেঁচে না থাকি তাহলে আমার অর্থের কিন্তু প্রয়োজন নেই। এটা রাজশাহীর ব্যবসায়ীদেরকে আমরা তো দেখছি যে মার্কেটগুলি আগে বন্ধ ছিল কিছুদিন আগে, এখন সেগুলো খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সেই মার্কেটগুলিও খুলে দেওয়া হচ্ছে। যেখানে আপনি বন্ধের পরামর্শ দিচ্ছেন, সামাজিক ডিস্টেন্স বজায় রাখার পরামর্শ দিচ্ছেন, সেখানে তো আরও মার্কেট রাজশাহীর খোলার ব্যবস্থা করা হচ্ছে। না দেখেন, এটি তো ভয়াবহ চিত্র যে হতে পারে তার বড় উদাহরণ নারায়ণগঞ্জ, বড় উদাহরণ বগুড়া, বড় উদাহরণ চিটাগং এবং আরও যে শহরগুলো যেগুলো রেড হয়ে গেছে। তা আমি যেটা মনে করি যে স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন, প্রশাসনের লোকজন আছেন, যদি রাজশাহী শহর যদি কোন জোনের মধ্যে পড়ছে, এটা নিশ্চয়ই এখন পর্যন্ত গ্রিন জোনেই থাকার কথা, তো ইয়েলো জোনে আছে। ইয়েলো জোনে যদি থাকে, তো সেখানে সুস্পষ্টভাবে ইয়েলো জোনের যে নির্দেশনা, যে সেখানে হলে কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিংটা কঠোরভাবে মান্য করতে হবে এবং কোনোভাবেই স্বাস্থ্যবিধি ভঙ্গ করে, স্বাস্থ্যবিধি ভায়োলেট করে কোনো কিছু করা যাবে না। আর জোনিং সিস্টেম যেটা কথা বলছেন, দেখেন সরকার কিন্তু চেষ্টা করেছে, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু চেষ্টা করেছে, কিন্তু আমরা তো এই বিষয়গুলো মানছি না। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তন্ময়, আমরা কথা বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হাসানাত আলীর সঙ্গে। তিনি যেটি বলছিলেন, সরকার দেরিতে হলেও যে সিদ্ধান্ত নিয়েছে জোনিং সিস্টেম, তিনি সেটিকে স্বাগত জানিয়েছেন এবং তিনি যেটি বলছেন যে নাগরিকদেরকেই মানতে হবে, সরকার তো উদ্যোগ নিয়েছেই, নাগরিকদেরই এটিকে মানতে হবে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে আপনার কাছে। আপনাকে ধন্যবাদ। রাজশাহী থেকে যুক্ত হয়েছে করোনা পরিস্থিতি সর্বশেষ খবরাখবর আমাদেরকে জানাবার জন্য। দর্শক, সিরাজগঞ্জে চলমান করোনা সংকটে সিরাজগঞ্জে শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালের 5টি ভেন্টিলেটর চালানোর উদ্যোগ নেই। বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সামাদ সাইম। জানতে চাই আপনার কাছে যে এই হাসপাতালে ভেন্টিলেটর থাকার পরও এই দুর্যোগের সময় সেগুলো সচলের উদ্যোগ এখনো পর্যন্ত কেন নেওয়া হয়নি? ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি যে আজ থেকে 2 বছর আগে এই সিরাজগঞ্জ শেখ মুজিব ফজিলাতুন্নেসা এই হাসপাতালটি নির্মাণ করা হয় এবং উদ্বোধন করা হয়। উদ্বোধনের শুরুতেই কিন্তু এখানে 5টি ভেন্টিলেটর কেনা হয়, কিন্তু 2 বছর পার হলেও কিন্তু আসলে এই ভেন্টিলেটর চালুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি এখন যে করোনার ভয়াবহ সংকট চলছে, এই ভেন্টিলেশনের অভাবে কিন্তু আসলে আমরা যতটুকু জেনেছি প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে, কিন্তু সেই সংকট মুহূর্তেও কিন্তু আসলে এই যে সিরাজগঞ্জের যে জেনারেল হাসপাতালে 5টি ভেন্টিলেটর তা চালু করা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা বলেছে যে আসলে যে দক্ষ জনবল আছে এবং অক্সিজেন সাপ্লাই নেই, সেই কারণেই সেই অজুহাতেই কিন্তু তারা আসলে চালু করছে না। শুধু আইসিইউ রুমের ভিতরে কিন্তু আসলে ভেন্টিলেটরগুলো রাখা হয়েছে এবং এই মহামারীর সংকটে কিন্তু আসলে এই হাসপাতাল কর্তৃপক্ষ যে এই ভেন্টিলেটর চালুর জন্য যে স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরে কোনো চালু হচ্ছে না, যে কারণে কর্তৃপক্ষ তাদের গাফিলতির কারণে কিন্তু আসলে এই ভেন্টিলেটরগুলো চালু হচ্ছে না, যে কারণে কিন্তু আসলে যে মানুষ রয়েছে তারা কিন্তু আসলে এখান থেকে চিকিৎসা সেবা থেকেও কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। এ নিয়ে কিন্তু আসলে সিরাজগঞ্জের যারা সচেতন মানুষ রয়েছে তাদের মধ্যে কিন্তু আসলে চরম ক্ষোভ বিরাজ করছে। আমি একটু কথা বলবো যে সিরাজগঞ্জের স্বার্থ রক্ষা নিয়ে যারা কাজ করেন তাদের সাথে, আসলে এই যে ভেন্টিলেটর যে এই মহাসংকটও চালু হচ্ছে না, তাতে স্বাস্থ্যসেবার কতটুকু ক্ষতি হচ্ছে বলে আপনারা মনে করছেন? মানে সারা বাংলাদেশে স্বাস্থ্যসেবার যে অবস্থা এবার করোনা কারণে আমরা দেখতে পেলাম, সেখান থেকে সিরাজগঞ্জ মুক্ত না।
আমরা দেখছি যে এখানে 5টা যে ভেন্টিলেটর ছিল একটাও চালু নাই, এখানে যে এখানে একটা ডিজিটাল এক্সরে মেশিন আছে সেটাও বন্ধ, এবং দেখা যাচ্ছে যে এখানে কোনো রকমের কোনো কার্যক্রমই নেই, এবং সাধারণ চিকিৎসা নেওয়ার জন্য যে সমস্ত রুগীরা আসছে তারা কিন্তু ঠিকমতো চিকিৎসা নিতে পারছে না, ডাক্তারদের যে টাইমে আসার কথা তারা আসছে না। এইভাবে সর্বক্ষেত্রে যে চিকিৎসা সেবার যে একটা বেহাল অবস্থা তার একটা প্রতিফলন আমরা সিরাজগঞ্জেও দেখতে পাচ্ছি। তা আমরা বলবো যে সিরাজগঞ্জের আমরা যারা সচেতন মানুষ আছি আমরা বলছি যে সিরাজগঞ্জের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এই 5টা ভেন্টিলেটর এই করোনাকালে যেমনি চালু করতে হবে, ঠিক পাশাপাশি আমাদের এখানে যে ক্যাপ্টেন মনসুর আলী যে করে বিশ্ববিদ্যালয় করা হয়েছে, কলেজ করা হয়েছে, সেখানেও যে কিট সহ আমাদের ওখানে যে পরীক্ষা করার জন্য করোনা পরীক্ষা করার জন্য যে করা তো মাত্র 95 জন প্রতিদিন পরীক্ষা করে, কিন্তু এখানে তো মানুষ 33 লক্ষ। সেই ক্ষেত্রে এখানে এই পরীক্ষা করার মানটা আরও বাড়ানো দরকার, দ্রুততার সাথে করা দরকার। সেই ক্ষেত্রে আমরা দেখতেছি একটা গাফলতি আছে। সেই জন্য আমরা সিরাজগঞ্জ স্বাস্থ্য রক্ষা সংগ্রাম কমিটির পক্ষ থেকে বলবো স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করার জন্য সরকারের যা যা করার দরকার এই করোনাকালে এটা করা উচিত। তা যদি না করে তাহলে কিন্তু জনগণের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ জমা নিচ্ছে এটা কিন্তু একসময় বিদ্রোহের আকার ধারণ করবে, যেটা আর সরকার কিন্তু সামাল দিতে পারবে না। এই যে এই ভেন্টিলেটর 2 বছরে চালু হয়নি, এই বিষয় নিয়ে কি আপনাদের আরো মানে ঊর্ধ্বতন করতে হবে বা স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কোনো কথা বলার সুযোগ আছে কিনা? আমরা বিভিন্ন সময় কথা বলেছি। আমরা এখানে যে যারা সদর হাসপাতালে যারা এখানে দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, খালি বলে যে মেশিন নষ্ট, কিন্তু আমরা সবার কাছে শুনতে পাচ্ছি না মেশিনগুলো ভালো এবং নতুন এখনও চালু করা হয়নি। তাহলে এই যে ভেন্টিলেটরগুলো চালু করা হচ্ছে না, কেন করা হচ্ছে না সেটা কিন্তু সুস্পষ্ট কোনো বক্তব্য নেই। কেন বক্তব্য নেই? এই যদি এটা নষ্ট হয়ে থাকে সেটাও বলা উচিত, আর যদি এটা ভালো থেকে থাকে তাহলে চালু করা উচিত, কিন্তু পরিষ্কার কথা কিন্তু আমাদের সিভিল সার্জন স্যার বলছেন না। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন যে এই যে ভেন্টিলেটরগুলো রয়েছে সেগুলো চালু না করায় কিন্তু করোনা সংক্রমিত রোগীরা কিন্তু আসলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, যে কারণে কিন্তু সিরাজগঞ্জের যে সচেতন মহল তাদের মধ্যে কিন্তু চরম ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন যে সরকার যেন অতি দ্রুত সময়ের মধ্যে এই ভেন্টিলেটরগুলো চালু করে করোনার যে স্বাস্থ্যসেবা সেটা যেন সুনিশ্চিত করা হয়। এছাড়াও সিরাজগঞ্জের করোনা পরিস্থিতি যদি বলি যে লকডাউনের আগে সিরাজগঞ্জের করোনা পরিস্থিতি স্বাভাবিক ছিল, কিন্তু 31 তারিখ পর থেকে কিন্তু করোনার পরিস্থিতি কিন্তু আসলে বেড়েই যাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু আসলে গতকালকে আমরা দেখেছি 32 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, এ নিয়ে কিন্তু সিরাজগঞ্জে 140 জন রোগী শনাক্ত হয়েছে। তো এই যে লকডাউন তুলে দেওয়া হয়েছে এবং মানুষ যে স্বাস্থ্যবিধি মানছে না, মূলত এ কারণেই কিন্তু করোনা বৃদ্ধি পাচ্ছে বলে আসলে এই যে সচেতন মহল তারা কিন্তু মনে করছেন। আসলে সব মিলে এই ছিল আমার কাছ থেকে সিরাজগঞ্জের করোনা পরিস্থিতি এবং সিরাজগঞ্জের যে জেনারেল হাসপাতালে যে ভেন্টিলেটরগুলো চালুর বিষয়ে সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে। আব্দুল সামাদ সায়েম, আপনাকে ধন্যবাদ সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। যাচ্ছি পরবর্তী সংবাদে। বেড়েই চলেছে পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই। বিভিন্ন শ্রমিক সংগঠনের হিসেবে এরই মধ্যে 50,000-এর অধিক শ্রমিক চাকরি হারিয়েছেন। মালিকদের যুক্তি, ব্যবসা টিকিয়ে রাখতে ছাঁটাই না করে উপায় নেই তাদের হাতে। এদিকে শ্রমিক ছাঁটাই যাতে না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিজিএমই সভাপতিকে চিঠি দিয়েছে সরকার। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। করোনাকালে সবচেয়ে আলোচিত পোশাক খাত। বিশ্ববাজারে পোশাকের চাহিদা কমে যাওয়ায় ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত মালিকরা কর্মী ছাঁটাই শুরু করেন। আর তা সামাল দিতে আপৎকালীন সময়ে শ্রমিক ছাঁটাই না করতে 5,000 কোটি টাকার তহবিল ঘোষণা করে সরকার। তবে তারপরও থেমে নেই ছাঁটাই। শ্রমিক সংগঠনগুলো থেকে প্রাপ্ত তথ্য বলছে সাভার ও গাজীপুর এলাকায় ছাঁটাইয়ের হার সবচেয়ে বেশি। এর মধ্যে ক্যাসিওপিয়া অ্যাপারেলস লিমিটেডে 2,500, ক্যাসিওপিয়া ফ্যাশন লিমিটেড এ 1772 জন, ইউর ফ্যাশন লিমিটেডে 1111 জন, কাটিং এডস এ 1100 জন, বেস্টল লিমিটেডে 300 জন, পিকক গার্মেন্টসে 400 জন, জায়েন্ট টেক্সে 400 জন, মেডলার অ্যাপারেলসে 270 জন, ফ্যাশন ফোরামে 200 জন, বিরোজে 300 জন ছাঁটাই হয়েছে গেল কয়েক সপ্তাহে। আমি সাভারেঙ্গে চাকরি করি 8 বছর ধরে, বলে যে তোমার চাকরি নাই, আমরা না খেয়ে থাকা লাগে, কোথাও চাকরি হচ্ছে না, টাকা পয়সা নাই। আমাদের পরিষেবার শেষের দিকে বের করে দিয়েছে 120 জন লোক। শ্রমিক প্রতিনিধিদের অভিযোগ, ছাঁটাইয়ের ক্ষেত্রে মালিকরা তোয়াক্কা করছেন না নিয়ম নীতির। বলছেন হিসেবে সব না আসলেও ছাঁটাই হয়েছে 2.5 লাখেরও বেশি। আশুলিয়া, সাভার, হেমায়েতপুর, মিরপুর সহ বিভিন্ন কারখানায় স্বল্প থেকে অনেক বেশি সংখ্যক শ্রমিক ছাঁটাইয়ের প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। এই শ্রমিক ছাঁটাই এই শিল্প রক্ষার জন্য কোনোভাবেই শুভকর ফল বয়ে আনবে না। তবে মালিকরা বলছেন অনেকটা নিরুপায় হয়েই ছাঁটাই করতে বাধ্য হচ্ছেন তারা।
শ্রমিক যারা আছেন ধৈর্য ধরতে হবে। রাতারাতি দাবি দেওয়া শুধু করলে হবে না, আগে ব্যবসায় টিকে থাকলে আমাদের সব কিছুই হবে, চাকরি থাকবে, সমস্ত দাবি মিটবে। কিন্তু ব্যবসায় যদি না থাকে তাহলে কিন্তু আমাদের কোনো কিছু হবে না, চাকরি চলে গেলে আশ্চর্য হওয়ার কোনো কারণ থাকবে না। রোববার প্রায় 18,000 শ্রমিক ছাঁটাই হয়েছে স্বীকার করে বিজিএমইএ সভাপতিকে চিঠি দেয় সরকারের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, যেখানে বর্তমান পরিস্থিতিতে আর শ্রমিক ছাঁটাই না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে পোশাক মালিকদের সংগঠনের এই সভাপতিকে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবারে আসছে বাজেট নিয়ে আমাদের বিশেষ আয়োজন। করোনা মহামারীতে ধস নেমেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যবসায়। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ছোট ছোট ব্যবসার প্রতিষ্ঠানগুলো। এই অবস্থায় আসছে বাজেটে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাতের এসএমই উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনা ও অর্থ বরাদ্দের দাবি উদ্যোক্তা ও অর্থনীতি বিশ্লেষকদের। নয়তো আগামী দিনে ব্যবসা থেকে ছিটকে পড়তে পারে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা। বাবু কামরুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির সমীক্ষা বলছে দেশের জিডিপিতে এসএমই খাতের অবদান 20 থেকে 25%। দেশের প্রায় 2.5 কোটি মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান ক্ষুদ্র মাঝারি শিল্প খাতে। তবে করোনাকালীন এই সময়ে বড় বিপর্যয় নেমে এসেছে এই খাতে। সিপিডির এক সমীক্ষা বলছে করোনাকালে উৎপাদন উল্লেখযোগ্য হারে কমেছে। বড় প্রতিষ্ঠানগুলোতে 50%, মাঝারি খাতে 36% এবং ক্ষুদ্র প্রতিষ্ঠানে 33%। ফলে টিকে থাকতে হিমশিম খেতে হচ্ছে এসএমই উদ্যোক্তাদের। এসএমই উদ্যোক্তারা আমরা আমাদের ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছি। আমাদের প্রোডাকশন বন্ধ, আমাদের বিক্রির জায়গা বন্ধ, কিন্তু আমাদেরকে এমপ্লয়ীদের স্যালারি দিয়ে যেতে হচ্ছে। মাঝারি শিল্প খাতের জন্য 20,000 কোটি টাকার যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে তার কার্যকর বাস্তবায়ন এবং আসছে বাজেটে নতুন উদ্যোক্তা তৈরিতে বিশেষ তহবিল রাখার পরামর্শ উদ্যোক্তা ও অর্থনীতিবিদদের। সরকার যদি আমাদেরকে জিরো ইন্টারেস্টে ঋণ প্রদান করে থাকেন, এটা একটা হতে পারে। সেকেন্ড, আমাদের যে ইউটিলিটি বিল আছে সেই বিলগুলি যদি বিভিন্ন কিস্তিতে যদি পরিশোধ করার একটা সুযোগ করে দেন। অনানুষ্ঠানিক খাতের ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে সরকারের কিছু যে প্রণোদনা দেওয়া হয়েছে তাদেরকে উদ্দেশ্য করে এনজিওর মাধ্যমে বা বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে সেগুলো দ্রুত ডিসবার্সমেন্টের ব্যবস্থা নিতে হবে। বড় আকারের ফান্ড থাকা দরকার যা দিয়ে নতুন উদ্যোক্তা তৈরি হতে পারে। এছাড়াও অনানুষ্ঠানিক খাতে কর্মহীন হয়ে পড়া অতি ছোট উদ্যোক্তাদের জন্য মোবাইল ফিনান্সিয়াল সেবার মাধ্যমে ঋণের ব্যবস্থা করার পরামর্শ এই অর্থনীতিবিদের। বাজেটের মধ্যে অতি ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে দেওয়ার জন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলোকে যদি এক ধরনের একটা রিফাইন্যান্সিং করার মতো ফান্ড দেওয়া যায়, ক্ষুদ্র ব্যবসা করা যায় 10,000, 20,000, 50,000 টাকা পরিমাণ অর্থ, সেই ধরনের ঋণের জন্য একটা ফান্ড যদি করা যায়, আমি মনে করি সেটা এই মুহূর্তে ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য উদ্যোগগুলোকে চালু রাখতে সাহায্য করবে। করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার এবং অর্থনৈতিক কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতেও বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। চাকুরির আশ্বাসে উন্নত জীবনের জন্য ট্রাভেল এজেন্সির মাধ্যমে সৌদি আরব গিয়েছিলেন লালমনিরহাটের আদিতমারি উপজেলার 9 জন, কিন্তু দালালদের হাতে পড়ে এখন সে দেশেই বন্দি জীবন কাটাচ্ছেন তারা। পরিবারের দাবি এখন তাদের অন্তত দেশে ফিরিয়ে আনা হোক। বিস্তারিত জানতে লালমনিরহাট থেকে যুক্ত আছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, জানতে চাই যে কিভাবে কার মাধ্যমে তারা সৌদি আরব গেছেন আর এখন তাদের কি অবস্থার, পরিবারের বক্তব্য কি তাদের এই পরিণতির পেছনে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে লালমনিরহাটের আদিতমারি উপজেলার কয়েকটি গ্রাম থেকে দালাল চক্ররা সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে তাদেরকে নিয়ে সেখানে চাকরির নামে তাদের সাথে প্রতারণা করা হয়েছে, ঘরে বন্দি করে রাখা হয়েছে বলে পরিবারের অভিযোগ। আমরা তাই পরিবারের সদস্যদের সাথে কথা বলতে চাই যে আপনার সন্তানকে সৌদি আরবে কে পাঠিয়েছে এবং কিভাবে তারা গেল আর কি ধরতে হবে না। নুরভক্ত দালাল পাঠিয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়ে মনে করো চাকরির মনে করো পাঠিয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়ে আমার সাথে কোনো সম্পর্ক করছে, মানে মা ডাক দিছে। আমার তো মন মনে করো গলি গেছে, মন গলি যাওয়ার পর ছেলেটাকে হাতত তুলি দিছি। ছেলেটাকে হাতত তুলি দিয়ে ছেলেটার সাথে কোনো 6 মাস যোগাযোগ আসলো, 3 মাস কোনো যোগাযোগ নাই। আল্লাহ ছেলেটা কোথায় আছে কোথায় নাই এইটা যোগাযোগ নাই ছেলেটার সাথে।
কি খাচ্ছে কি যাচ্ছে যোগাযোগ নাই এটি। একটু আপনার সাথে কথা বলি, আপনার স্বামী গেছে, আপনাকে স্বামীকে পাঠানো হয়েছে, তা কি অবস্থা, আপনি বিচার চান নাকি? আমি স্যার বিচার চাই স্যার। আমার স্বামী আজকে 3 মাসের কথা আকামার কথা কয়ে নিয়ে গেছে। আমি 3 মাস পার হয়ে গেছে, এখন আমার কোনো আকামা নেই। আমি যখনই এর কাছে যাই তখন আমার কাছে সময় চাই স্যার। এখন সময় চাইলে যখন সময় আবার হয়ে যায় তখন স্যার আমার মোবাইল কল দিলে মোবাইল ব্যাক করে না স্যার, মোবাইল হয় বন্ধ করিতে হয়। এখন আমি 11 মাস দ্বিতীয় চলছে, তখন আমি কালকে গেছি এর সাথে অভিযোগ নিয়ে। সেখন কয় কি যে কিসের অভিযোগ, আমার আকামার টাকা দাও। আমার টাকা দেওয়া হয় না। আমি কিছু কিসের তোকে টাকা দিই, আমি তো টাকা তোকে দিছি। তখন বলে কি একটা লোক আসি বলে কি স্বামীর সাথে কি যোগাযোগ আছে? হ্যাঁ, আমার স্বামীর সাথে যোগাযোগ আছে, কিন্তু আমার স্বামী কোনো কাজ করে না, ঘরেতে বন্দি আছে, কোনো চলাচল নেই, কোনো টাকা পয়সা নাই। এরকম অবস্থা আমার স্বামী বন্দি আছে, খুবই বিপদের মধ্যে। এখন স্যার ওই কাছে অভিযোগ দিতে, আর স্যার আমাদেরকে কালকে দোকান থেকে মারপিট করিয়ে দোকান থেকে বের করে দিতেছে। আপনার সাথে একটু কথা বলতেছে, আপনার কে আছে সৌদি আরবে, কে গেছে আপনার? আমার স্বামী গেছে, নুরবক্ত ডাক্তার, নুরবক্ত দালাল বিদেশে পাঠাইছে সৌদি আরবে। ওখানে বন্দিকার হয়ে আছে, বাড়িতে টাকা পয়সা পাঠায় কোনো বুদ্ধি নাই। এখান থেকে টাকা পাঠাই, তাই খায়। এখন কি চান আপনারা? কি বিচার চাই, বিচার চাই। লোন করিয়ে টাকা দিছি 4,20,000 টাকা, আবার জমি বিক্রি করে টাকা দিছি, তারে স্যার আমি বিচার চাই। আপনার সাথে কথা বলতেছে যে আপনি এই যে সৌদি আরবে পাঠানোর ব্যাপারে কি জানেন? আসলে আমার চাচা আর এক ভাগনা, তারা এরকম দালালের চক্রে পড়িয়া বিদেশ দিয়ে বেড়েছে। তারা এখন বন্দি জীবনযাপন করতেছে। আমার ভাগ্নে আর 3 মাস যাবত কোনো খোঁজ খবর নাই। আর আমার চাচা এখানে কাজকর্ম করতে পারতেছে না, খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতেছে না, তারা বন্দি জীবনযাপন করতেছে। স্যার এর আমরা একটা বিচার চাই। এখন কি চান আপনারা? এটা একটা মিম, আমরা এর একটা মীমাংসা চাই। এটা আপনার সাথে কথা বলতেছে, আপনি ওই এলাকার বাসিন্দা। তো আপনার কয়জন এই নুরভুক্ত দালাল কয়জনকে নিয়ে গেছে? আমার এদিকে একজন, আর এদিকে মনে করো 10-12 জনও বেশি হবে আর কি টোটালে। তার মধ্যে মনে করো আমাদের এখানে আছে 5-6 জন আর কি, ঠিক আছে। এখন এইরকম দালাল যদি বাংলাদেশে থাকে, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী যেভাবে সাহায্য মানুষকে দিচ্ছে, সাহায্যের টাকা তুলে নিয়ে দালালরা করতেছে। তা আমরা চাই এইরকম দালাল যদি বাংলাদেশে আর না থাকে, তার কাছে আমরা প্রধানমন্ত্রীর কাছে আমাদের রিকোয়েস্ট থাকলো, আমরা এই দালালগুলো বাংলাদেশ দালাল মুক্ত করতে চাই। যে দালাল জনি এই বাংলাদেশে থাকে না, আর অনেক পরিবারের হয়রানি, তা কারো স্বামী যাবে, কারো অমুক যাবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম আসলে বিদেশে সৌদি আরবে পাঠানোর নাম করে আদিতমারি এবং পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার বেশ কয়েকজনকে সৌদি আরবে পাঠায় তাদের মানবতা জীবনযাপন করছে, তাদেরকে বন্দী করে রাখা হয়েছে, খাইয়ে না খেয়ে তাদের জীবন চলছে বলে পরিবারের অভিযোগ। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি তন্ময় স্টুডিওতে আপনার কাছে। মানিক, আপনাকে ধন্যবাদ লালমন্দির হাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। যাচ্ছি পরবর্তী সংবাদে। এবারে ব্রিটিশ বিজ্ঞানীদের দাবি, করোনা রুখতে সক্ষম এমন একটি অ্যান্টিবডি চিকিৎসা পদ্ধতির বিকাশে সাফল্যের দ্বার প্রান্তে অবস্থান করছেন তারা। কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপারেডনেস ইনোভেশনের সঙ্গে এরই মধ্যে একটি চুক্তি করেছে অ্যাস্ট্রাজেনেকা নামে একটি ব্রিটিশ সুইডিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এদিকে মানবদেহে অ্যান্টিবডির পরীক্ষার প্রথম ধাপে প্রবেশ করেছে চীন। চন্দ্রানী চন্দ্রা জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বজুড়ে করোনা রুখতে কার্যকর ভ্যাকসিন ও ওষুধ তৈরিতে নিরলসভাবে কাজ করে চলেছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। আর এর অংশ হিসেবে করোনা ভাইরাসের অ্যান্টিবডি চিকিৎসার সাফল্যের কাছাকাছি পৌঁছে গেছেন বিজ্ঞানীরা। ব্রিটিশ সুইডিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকাকে উদ্ধৃতি করে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য দিয়েছে। ক্লোনড অ্যান্টিবডির একটি ইনজেকশন বার করেছেন, যা করোনা সংক্রমণের প্রাথমিক পর্যায়ে থাকা রোগীদের উপর ভালো কাজ করবে। ব্রিটিশ সুইডিশ ওষুধ প্রস্তুতকারী কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার দাবি, এই পদ্ধতিতে কৃত্রিমভাবে তৈরি অ্যান্টিবডি আক্রান্ত ব্যক্তির শরীরে প্রয়োগ করা হবে, এতে সংক্রমিত মানুষের জীবন রক্ষা পাবে। অ্যাস্ট্রাজেনেকার প্রধান নির্বাহী পাস্কেল সোরিয়ত বলেন, এই অ্যান্টিবডি থেরাপি আগে হবে মূলত বয়স্ক ও বেশি অসুস্থদের উপর, যাদের শরীরে টিকা গ্রহণের যথেষ্ট সামর্থ্য নেই। তবে ঝুঁকিতে থাকা বয়স্কদের দেহে ভ্যাকসিনটি সাড়া নাও দিতে পারে। আর টিকার তুলনায় এই অ্যান্টিবডি চিকিৎসায় বেশি খরচ সাপেক্ষ জানিয়েছেন তিনি। এরই মধ্যে কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপারেডনেস ইনোভেশনের সঙ্গে একটি চুক্তি করেছে অ্যাস্ট্রাজেনেকা। ঠিক হয়েছে 30 কোটি করোনা টিকার ডোজ তৈরি করবেন তারা। অন্যদিকে অক্সফোর্ডে সম্ভাব্য ভ্যাকসিনটি এরই মধ্যে ট্রায়ালের জন্য তৈরি করেছেন। শরৎকালের মধ্যে এই টিকা বাজারে এসে যাবে বলেও ধারণা করা হচ্ছে। তবে এর মধ্যে এর ট্রায়াল ব্রাজিলে ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
এদিকে মানবদেহে অ্যান্টিবডি পরীক্ষার প্রথম ধাপে প্রবেশ করেছে চীন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। টার্মিনালের স্বাস্থ্যবিধি কিছুটা মানা হলেও মাঝপথে অতিরিক্ত যাত্রী নেওয়ার অভিযোগ বরিশালের দূরপাল্লার বাসের বিরুদ্ধে। একই সঙ্গে অতিরিক্ত ভাড়ার অভিযোগও রয়েছে। এদিকে অতিরিক্ত ভাড়ার অভিযোগ না থাকলেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না লঞ্চে, ফলে যাতায়াত নিয়ে দোটানায় যাত্রীরা। তবে নিজ নিজ অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্টরা। এদিকে স্বাস্থ্যবিধি নিশ্চিতে কিছুটা তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন। রাহাত খান ও শাহিন সুমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বরিশাল নগরের নথুল্লাবাদে কেন্দ্রীয় বাস টার্মিনালের চিত্র এটি। দূরপাল্লার বাসে যাত্রী স্বাভাবিক সময়ের তুলনায় কম। টার্মিনাল এলাকায় স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর টহলের কারণে স্বাস্থ্যবিধি কিছুটা মেনে চলা হয়। তবুও পাশাপাশি সিটে যাত্রী বসে যাওয়ার উদাহরণও ঢের। যাত্রীদের অভিযোগ, নামমাত্র স্বাস্থ্যবিধি মানা হয় বাসে। এছাড়া টার্মিনাল এলাকা ত্যাগের পর মাঝপথ থেকে ওঠানো হয় অতিরিক্ত যাত্রী। রাস্তা থেকে আবার লোক নেয়, স্ট্যান্ড থেকে নেওয়ার পর ভাড়া ডাবল নিছে, দুই সিটের ভাড়া এক একজনের কাছ থেকে নিচ্ছে। যাবো সাফা, ভাড়া ছিল আগে 450 টাকা, এখন নিচে 700 টাকা। লঞ্চে অতিরিক্ত ভাড়ার অভিযোগ নেই, তবে টার্মিনালে স্বাস্থ্যবিধি মেনে চলার বালাই নেই। শারীরিক দূরত্বের নির্দেশনা এখানে প্রহসন মাত্র। লঞ্চের ভিতরের চিত্র আরও করুন। অভ্যন্তরীণ রুটের কোনো লঞ্চেই শারীরিক দূরত্ব মানা হয় না, পাশাপাশি বসেন যাত্রীরা। সরকারিভাবে বলছে সেটা সামাজিক দূরত্ব সম্পূর্ণভাবে মানা হচ্ছে না। ঝুঁকি তো একটু আছে, আর কি করা যায় বলেন, আমি যাইতে লঞ্চও ছাড়তেছে না, মানুষ উঠতে আছে। তবে এসব অভিযোগ স্বীকার করেননি বাস ও লঞ্চ সংশ্লিষ্টরা। সদুত্তর নেই বাসে মাঝপথে যাত্রী তোলার অভিযোগেরও। স্প্রে ব্যবহার করতেছি এবং যারা উঠতেছে যাত্রীদের হাতেও দিচ্ছি এবং আমরা গাড়িতে আগে স্প্রে করে আসে ভিন্নভাবে। স্বাস্থ্যবিধিটা আমরা মানার চেষ্টা করছি পুরোপুরি, কারণ আমাদের লঞ্চের যে ধারণ কম, তার চেয়ে কিন্তু যাত্রী অনেক কম, কারণ আমাদের তেলের খরচই হয় না বর্তমানে। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, অতিরিক্ত যাত্রী ও ভাড়া নেয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি মোবাইল কোর্ট কাজ করছে। যারা স্বাস্থ্যবিধি মানতেছে না তাদেরকে আমরা যে আইন আছে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। অনেক জায়গায় যারা মাস্ক পরে না তাদেরকে আমরা জরিমানা করছি, বা মাস্ক না পরে পাবলিক প্লেসে ধূমপান করতেছিল তাদেরকে আমরা জরিমানা করি। এসব ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে যে সেবা পাওয়ার কথা তা থেকে বঞ্চিত উত্তরাঞ্চলের অন্যতম বড় শহর দিনাজপুরের মানুষ। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, সংস্কার না হওয়া সড়ক আর আবর্জনা শহরবাসীর যেন নিত্যসঙ্গী। এর সঙ্গে যুক্ত হয়েছে কাউন্সিলর ও মেয়রের মাঝে দ্বন্দ্ব। সব মিলিয়ে ঠিক কবে পরিস্থিতির উন্নতি হবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। ফখরুল হাসান পলাশের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 150 বছরের পুরনো এই পৌরসভা। এই তথ্যের সত্যতা যাচাই হয়ে যায় যখন শহরের সড়কগুলোর চিত্র চোখে পড়ে। সব জায়গায় পুরনো একটা ছাপ। সংস্কারের অভাবে শহরের প্রায় সব রাস্তার বেহাল দশা। যানবাহন চলাচলে পোহাতে হয় ভোগান্তি। শহরের ড্রেনেজ ব্যবস্থাও ভালো নেই, পরিষ্কার করা হয় না বছর জুড়ে। সামান্য বৃষ্টিতে তাই সড়কে পানি জমে যায়। রাস্তা আর নালার পার্থক্য করাই তখন দায়। এছাড়া নগরের ডাস্টবিনগুলো দিনের পর দিন অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকে, যেন দেখার কেউ নেই। ড্রেনের ব্যবস্থা খুবই খারাপ। ড্রেনের পানি দিয়ে বাড়িঘর ভর্তি হয়ে যায়। রাস্তাঘাট তো ভালোই না, সেটা তো বলার কোনো অপেক্ষাই নাই। রাস্তাঘাটের পাশে যে পলের মধ্যে বাতি টাতি এগুলো তো মানে কোনো উন্নয়ন বা কোনো কার্যক্রম এগুলো দেখতেছি না। একটা নষ্ট হয়ে গেলে প্রায় 1-1.5 মাস পরে থাকে। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, ময়লা আবর্জনা পরিষ্কার, মশক নিধন সহ লাইটিং ব্যবস্থা চরমভাবে ভেঙে পড়েছে। এসব দেখার দায়িত্ব যাদের, সেই কাউন্সিলররা মাসের শুরুতে মেয়রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। তাদের দাবি, মেয়রের সমন্বয়হীনতায় ভেঙে পড়েছে চেইন অফ কমান্ড। ওয়ার্ডের লোক আমাদেরকে বলবে তাদের সমস্যাগুলোর কথা, আমরা এসে কিন্তু পরিষদে বলবো। আমাদের একটাই জায়গা পরিষদে বলার, এবং সেখান থেকে সেই সমস্যাগুলো সমাধান হবে। কিন্তু এই যে বসার যে জায়গাটা, পরিষদের যে জায়গাটা, সেই জায়গাটা বন্ধ হয়ে আছে। কোনো রকম কোনো মিটিং, কোনো আলোচনা, কোনো কিছু নেই। কাউন্সিলরদের অভিযোগ অস্বীকার করে মেয়র জানান, নানা কারণে এসব সমস্যা তৈরি হয়েছে। সবকিছু ঠিক করা হবে অল্প দিনে। তারা আমার এই পরিষদের সহযোদ্ধা, তাদেরকে নিয়েই তো আমাকে এগোতে হবে। আমি এই অফিসে অথরিটি আমার বিরুদ্ধে আমার অফিসে বসে বলতেছে, দ্যাট ইজ মানে ডেমোক্রেসি, বুঝছেন? এই বলার অধিকারটুকু যদি আপনি হরণ করে নেন তাহলে কেমন করে হবে? 1869 সালে প্রতিষ্ঠিত দিনাজপুর পৌরসভার আয়তন 24.5 বর্গ কিলোমিটার। এখানে ওয়ার্ড আছে 12টি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
বাংলাদেশের দীর্ঘতম মানব ছিলেন জিন্নাত আলী। তার মৃত্যুর পর এখন কুষ্টিয়ার সুবেল হোসেনকে দীর্ঘতম মানব হিসেবে ধারণা করা হচ্ছে। তার উচ্চতা 7 ফুটের ওপর। ব্রেন টিউমার ও হরমোন সমস্যায় ভোগায় সুবেল অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। এছাড়াও তার খাবার যোগান দেওয়াই অনেক সময় কষ্টকর হয়ে ওঠে তার পরিবারের জন্য। জামিল হাসানের খোকনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বান্দরবানের বাসিন্দা জিন্নাত আলীর উচ্চতা ছিল 8 ফুট 2 ইঞ্চি। চলতি বছরের 27 এপ্রিল রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জিন্নাত। জিন্নাতের মৃত্যুর পর ধারণা করা হচ্ছে সুবেল হোসেন দেশের দীর্ঘতম মানব। তার বাড়ি কুষ্টিয়ার সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরে। 22 বছরের এই যুবকের উচ্চতা 7 ফুট 3 ইঞ্চি। তবে হরমোনজনিত সমস্যায় দিন দিন বাড়ছে উচ্চতা। পাশাপাশি রয়েছে শারীরিক নানা সমস্যা। 18 সাল পর্যন্ত হাঁটতে পারতাম, এরপরে আর হাঁটতে পারি না, কোথাও যেতে পারি না, বাড়ির থেকে কোথাও পায়ের সমস্যায়, পা তুলতে সমস্যায়, নাটি ছাড়া হাঁটতে পারি না, বসার সমস্যা, ওঠার সমস্যা, ঘরে ওঠার সমস্যা, ঘরে বাইরে যায়। সুবেলের কৃষক বাবার পক্ষে ছেলের চিকিৎসার খরচ বহন সম্ভব নয়। স্বজনরা বলছেন 15 বছর বয়স থেকে অস্বাভাবিকভাবে বাড়ছে সুবেলের উচ্চতা। ছোটবেলায় থেকে ভালো ছিল, থাকার পরে ছেলে হলো মানে স্যান্ডেল কিনতে গেলাম, স্যান্ডেল হচ্ছে গা ওর পায়ে হলো না। সকালে কিনলাম, বিকালবেলা এসে আর স্যান্ডেল পায়ে হলো না। তারপরে আমি রাজশাহী মেডিকেল নিয়ে গেছিলাম, নিজে আগে প্রাইভেট ডাক্তার দেখাইনি, পরে ওই নৌকাবার নিয়ে গেল মেডিকেলে। 13 দিন থাকার পরেও 1 টাকার ওষুধও দিয়েছিল না। আমার কষ্ট লাগে খুব, আমি কোনো জায়গায় নিয়ে যেতে পারিনি, কোনো ছেলে বসতে পারে না, ঘরে উঠতে পারে না। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক বলছেন অস্বাভাবিক উচ্চতা বৃদ্ধির পেছনে ব্রেন টিউমার দায়ী হতে পারে। উন্নত চিকিৎসা নিশ্চিত করা গেলে স্বাভাবিক জীবনে ফিরতে পারে সুবেল। ব্রেনের পিটুইটারি নামক স্থানে এক ধরনের পিটুইটারি ম্যাক্রোঅ্যাডিনোমা ব্রেন টিউমারের জন্য মূলত এটা হয়ে থাকে। এই ব্রেন টিউমার থেকে মূলত গ্রোথ হরমোনটা সিক্রেশন হয় বেশি পরিমাণে। তো এটা তার আসলে সবাই খুব উৎসাহী, কিন্তু তার ট্রিটমেন্ট দরকার। তার ট্রিটমেন্ট এই মুহূর্তে খুব ট্রিটমেন্ট করলেই সে কিন্তু অনেক ভালো হয়ে যাবে। জটিল রোগে ভোগা এই দীর্ঘকায় মানুষের চিকিৎসায় বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পরিবার ও এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত কর্মহীন 1200 পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ঢাকা 16 আসনের সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লা। সোমবার সকালে মিরপুর 12:30 ও 12তে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা 16 আসনের সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লা ও 6 নং ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পি। চলমান পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহত থাকবে বলে জানান এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। আড়াই মাস বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি শুরু হয়েছে। সোমবার সকাল থেকে ওপারে ট্রাক ঢুকছে বাংলাদেশে। এর আগে পরীক্ষামূলকভাবে 24টি ট্রাক পণ্য নিয়ে বেনাপোলে প্রবেশ করে। এই বন্দরে দিয়ে রপ্তানিও শিগগিরই চালু হবে বলে জানা গেছে। রিপন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বেনাপোল স্থলবন্দর থেকে কলকাতা শহরের দূরত্ব মাত্র 83 কিলোমিটার। এই পথে কলকাতা থেকে মাত্র 3 ঘন্টায় বেনাপোলে পণ্যবাহী ট্রাক পৌঁছাতে পারে। তাই এই বন্দরের গুরুত্ব দেশের অন্য যে কোনো স্থলবন্দরের চেয়ে বেশি। করোনা সংকটে বাংলাদেশ ভারত দুদেশে চলা লকডাউনের কারণে আড়াই মাস বন্ধ থাকে আমদানি রপ্তানি। এই সময়ে অন্তত 5000 ট্রাক আমদানি পণ্য নিয়ে ভারতের পেট্রাপোলে আটকে পড়ে। এতে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। কয়েক দফায় বাণিজ্য চালুর প্রস্তুতি নেওয়া হলেও পেট্রাপোলে স্থানীয়দের বাধায় তা হয়নি। অবশেষে সোমবার সকাল থেকে পণ্য আমদানি চালু হওয়ায় খুশি বন্দর সংশ্লিষ্টরা। যেসব আমদানিকারকের পচনশীল দ্রব্য থাকে তাদের তো মনে করেন যে আরো অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয়। তারা দেখা যাচ্ছে যদি এক সপ্তাহ যে কোনো কারণে 3 দিন 4 দিন যদি আপনার বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে পচনশীল দ্রব্য যারা আমদানি করে ওনারা সবচেয়ে বড় মনে করেন যে ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়। তা আশা করি যে গভর্নমেন্ট যে দৃষ্টিতে দিয়েছেন, কাস্টমসরা যদি সেই দৃষ্টিটা আমাদের দিকে দেন,
তাহলে আমরা সব ব্যবসায়ীরা কিন্তু আরো অনেক লাভবান হব। এর আগে রোববার দুদেশের স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে ভারত থেকে 24টি ট্রাক ঢুকে বাংলাদেশে। সংশ্লিষ্টরা বলছেন স্বাস্থ্যবিধি মেনে দুদেশের বাণিজ্য চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমদানির জন্য বেনাপোল পোর্ট দিয়ে প্রবেশ করছে। যতটুকু জানা যাচ্ছে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক কাজ শুরু করার প্রচেষ্টা চলছে। স্বাভাবিক সময়ে এই বন্দর দিয়ে প্রতিদিন গড়ে 600 ট্রাক যাতায়াত করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে বেনাপোলের পাশাপাশি অন্যান্য বন্দরও চালু হয়েছে। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে 75 দিন পর আমদানি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকালে ভারত থেকে 20টি ট্রাকে মশলা জাতীয় পণ্য আমদানি করা হয়। গেল 26 মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণার পর স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকে। ব্যবসায়ীরা জানিয়েছেন এই বন্দর দিয়ে আমদানির জন্য 5000 মেট্রিক টন পেঁয়াজের এলসি খোলা হয়েছে। পোর্ট খোলা থাকলে পর্যায়ক্রমে তা আনা হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার ঘটনা 2 সপ্তাহ পার হলেও বিচারের দাবিতে কমছে না বিক্ষোভ। প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়েছে ইউরোপ জুড়ে। যুক্তরাজ্যের ব্রিস্টলে দাস ব্যবসায়ের মূর্তি ভেঙে নদীতে ফেলে দিয়েছে বিক্ষোভকারীরা। চন্দ্রানী চন্দ্র জানাচ্ছেন বিস্তারিত। জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে চলছে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের গণ্ডি পেরিয়ে বিভিন্ন দেশে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। তবে চলমান বিক্ষোভের পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় ওয়াশিংটন ডিসি থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রয়োজন পড়লে তাদের দ্রুত ফিরিয়ে আনা হবে বলেও রোববার এক টুইট বার্তায় জানান তিনি। বিশ্বব্যাপী চলা প্রতিবাদের মুখে বিক্ষোভের উৎসস্থল মিনিয়াপলিসের পুলিশ বিভাগকে ঢেলে সাজানোর পক্ষে মত দিয়েছেন মিনিয়াপলিস সিটি কাউন্সিল, যাকে চলমান আন্দোলনের বড় অর্জন বলে মনে করা হচ্ছে। স্থানীয় কাউন্সিলের 13 জন সদস্যের মধ্যে 9 জনই শহরের জননিরাপত্তার একটি নতুন মডেলের কথাই বলেছেন। এদিকে পুলিশি খাতে বাজেট কমিয়ে শিক্ষা ও হাসপাতালে ব্যয়ে আহ্বান জানানো হয়েছে। বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাজ্যে মার্কিন দূতাবাস ঘেরাও করে লাখো মানুষ। এছাড়া ব্রিস্টলে সপ্তদশ শতাব্দীর এক দাস ব্যবসায়ীর মূর্তি ভেঙে ফেলেছে বিক্ষোভকারীরা। করোনা সংক্রমণ মোকাবেলায় সরকারিভাবে জনসমাবেশ এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হলেও ফ্লয়েড হত্যার প্রতিবাদে রাজপথে নেমে এসেছে অসংখ্য মানুষ। ব্রাজিলের সাও পাওলো ও রি ডি জেনারিওতে মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। দর্শক, শেষ খবর নিউজ 24 বিরতিহীন সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো আর একবার। বেরিয়ে আসছে এমপি পাপুলের নানা কুকীর্তি। ছিলেন শ্রমিক, দেশ বিদেশে গড়েছেন অঢেল সম্পদ। রিমান্ডে নিয়েছে কুয়েত সিআইডি। জোন ভিত্তিক সতর্কতা আজ থেকে কার্যকর হচ্ছে। থাকছে চলাচলের বিধিনিষেধ। সব রকম সহযোগিতা করবে স্বেচ্ছাসেবক দল। দেশে 3 মাসে করোনা রোগীর সংখ্যা 68,000। সরকারি স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতায় বেড়েছে সংক্রমণ, বলছেন বিশ্লেষকরা। তহবিল গঠনের পর পোশাক খাতে কর্মী ছাঁটাই চলছেই, নিয়মের তোয়াক্কা নেই। অভিযোগ শ্রমিক নেতাদের, উপায় নেই বলছেন মালিকরা। মহামারীতে সবচেয়ে ক্ষতির মুখে ছোট ব্যবসা প্রতিষ্ঠান। বাজেটে এসএমই উদ্যোক্তাদের জন্য বিশেষ বরাদ্দের দাবি। এবং যুক্তরাষ্ট্র কমিউনি বিক্ষোভের উত্তাপ। ভেঙে দেওয়া হয়েছে মিনিয়াপলিস পুলিশ ডিপার্টমেন্ট। বেড়েছে বর্ণবাদ বিরোধী বইয়ের চাহিদা। দর্শক, শেষ করছে এখনকার বিরতিহীন সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।